Bonjour à tous, je m'appelle Foyzur, Easy French with Foyzur প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ডেলফ A1 এক্সামের স্পিকিং টেস্টের অভিজ্ঞতা, যেখানে আমি 25 এর মধ্যে 24.5 পেয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ডেলফ A1 এক্সামে কিভাবে 24.5 পেয়েছি আউট অফ 25 এর মধ্যে। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ডেলফ A1 এক্সামের স্পিকিং টেস্টে কিভাবে কোয়েশন করা হয়, কি কি ধরনের কোয়েশন আসে এবং আপনি কিভাবে উত্তর করবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো চলেন শুরু করি। পরীক্ষার নির্দিষ্ট সময়ের 20 মিনিট আগে আমি পরীক্ষার হলে চলে যাই। যাওয়ার পর সেখানে একজন ম্যাডাম বসেছিলেন। আমি ওনাকে আমার কাগজটা দেখাই, সেখানে লেখা ছিল আমার পরীক্ষার টাইম এবং আমার নির্দিষ্ট যে নাম ছিল, আমার আইডেন্টিটি সব কিছু লেখা ছিল। যাওয়ার পর আমাকে উনি বলেন একটা নির্দিষ্ট রুমের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য। তো আমি অত নাম্বার রুমে চলে যাই, দোতলায় ছিল, তো দোতলায় আমি চলে যাই। যাওয়ার পর আমি রুমের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পর একজন ম্যাডাম আসলেন, আসার পর আমার নাম জিজ্ঞেস করলেন, তো বললেন আমাকে একটু ওয়েট করার জন্য, আমাকে কিছুক্ষণের মধ্যে ডাকা হবে। তো আমাকে উনি স্পিকিং যে পরীক্ষাটা ছিল, এই মূল পরীক্ষা শুরু করার 10 মিনিট আগে উনি ওই রুমের ভিতরে আমাকে প্রবেশ করতে অনুমতি দিলেন। উনি আমাকে ডাকলেন যে রুমের ভিতরে যাওয়ার জন্য। তো যাওয়ার পর আমার ছবিযুক্ত ডকুমেন্ট তিনি দেখলেন। আসলে বিশেষ করে ডেলফ এক্সামে তারা আপনার ছবিযুক্ত এমন কিছু ডকুমেন্ট দেখাতে হবে যেখানে আপনার ছবি থাকতে হবে। অন্যথায় কি করবে আমি জানি না, বাট আমার ছবিযুক্ত ডকুমেন্ট ছিল, সেজন্য আমি ওনাকে দেখালাম। আমার পাস ফিজিও ছিল, আমার বাস কার্ড ছিল, তো আরো আমার আরেকটা আইডেন্টিটি ছিল, ওটাও আমি দেখিয়েছি। দেখানোর পর আমার 3টা আইডেন্টিটি ওনাকে দেখানোর পর উনি বললেন আর সমস্যা নাই, আমি এখন পরীক্ষা দিতে পারবো। তো পরীক্ষা আমাকে একটা সিট দেওয়া হলো আলাদা একটা রুমে। এখানে আরো 4জন ছিল, তারাও বসে আছে। একটা কাগজ দেওয়া হলো, এই কাগজটা হচ্ছে এটা, এই কাগজটা আমাকে দেওয়া হয়েছিল যেটা আমি পরবর্তীতে নিয়ে এসেছিলাম। এই কাগজটা দেওয়া হলো এবং আমাকে বলা হলো যে একটা টেবিলের মধ্যে ছিল আপনার 6টা ওয়ার্ড ছিল। তো 6টা ওয়ার্ড প্রায় 16টার মতো। তো আমাকে বলা হলো যে এখান থেকে আমাকে 6টা চয়েস করার জন্য। তো আমি এখান থেকে 6টা তুললাম। তোলার পর উনি আবার আবার আমাকে বললেন, আপনার যদি এখানে কোনো একটা ডিফিকাল্টি মনে হয় তাহলে আপনি অন্য আরেকটি তুলতে পারেন। তো এখান থেকে আমি আরো 2টি তুললাম। তোলার পর আমি এখান থেকে 2টা আরো চেঞ্জ করলাম, যাতে আমি খুব সহজভাবে আমি আমার ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্স বানাতে পারি। তো ওরা আমাকে সুযোগ দিয়েছে। তারপর আমার 3 নাম্বার পার্টে আপনারা জানেন আপনি পরীক্ষকের সাথে কথা বলবেন। তো পরীক্ষক হয়তোবা আহ, বন্ধক অর্থাৎ সেলার থাকবে, যিনি পণ্য বিক্রি করবেন আর আপনি পণ্য কিনতে যাবেন, এরকম একটা কোয়েশন দেওয়া থাকে। তো এখানে 2টা কিউ কার্ড আমাকে দেওয়া হলো। তো এখান থেকে আমি একটা চয়েস করলাম। চয়েস করার পর উনি আমাকে বললেন যে আপনার যদি এটা কঠিন মনে হয় তাহলে আপনি ওটাও তুলে দেখতে পারেন। তো আমি এটা দেখলাম, দেখার পর দেখলাম এটা আরো কঠিন, তো এটা আমি আর নিলাম না। তো বললাম আমার প্রথমটা ঠিক আছে। তো উনি আমাকে একটা সিটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি নোট করলাম। প্রায় এখানে 10 মিনিট দেওয়া হয়। তো 10 মিনিটের জায়গায় আমাকে প্রায় 12 মিনিটের মতো দেওয়া হয়েছে, কারণ যিনি যে স্টুডেন্ট স্পিকিং পরীক্ষা দিতে গিয়েছিল, তো ওর একটু লেট হচ্ছে। তো একজনের শেষ না হলে আরেকজন আসলে প্রবেশ করতে পারে না অন্য একটি রুমে। তো আমাকে আরেকজন ম্যাডাম আসলেন। আসার পর একটু দূরে অন্য একটি রুমে আমাকে নিয়ে গেলেন। নিয়ে নিয়ে যাওয়ার পর আমি বারান্দায় দাঁড়ালাম। তো উনি হচ্ছেন আসলে এক্সামিনার। উনি আমাকে আসলে কোয়েশন করবেন। তো আমি বারান্দায় দাঁড়ানোর পর আমি রুমে ঢোকার আগে আমি বললাম, ভুজু মাদাম এসকুজু অন্ত্রে। তো উনি আমাকে পারমিশন দেওয়ার পর আমি গেলাম। যাওয়ার পর উনি বলেন আছে বুসিল পোপলে। তো আমি এখানে বসলাম। বসার পর আমাকে কিছু পরীক্ষার ডিরেকশন দেওয়া হলো। Bienvenue à votre épreuve de production orale de DELF A1। সো এ ধরনের আমাকে বিভিন্ন ডিরেকশন, বিভিন্ন কিছু বলা হলো। তো শেষে আমাকে বলা হলো dans cette partie de l'examen vous devez vous présenter। তো আমাকে এই পার্টে বলা হচ্ছে যে আপনি আপনি আপনার নিজের সম্পর্কে প্রেজেন্ট করার জন্য, বর্ণনা করার জন্য। তো আমি এভাবে আসলে আনসার করা শুরু করলাম। J'appelle Foyzur et je suis Bangladesh, je viens du Bangladesh, je suis élève au lycée, je voudrais
faire des études d'ingénieur. So আসলে আমি এখানে বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন বলেছি, আমি আমার বাবার সম্পর্কে বলেছি, বাবার নাম বলেছি, আমার বাবা কি করেন, আমার মার নাম বলেছি, আমার মা কি করেন। তখন আমাকে তারা কোয়েশন করে আপনার বাবার বয়স কত, আপনার মার বয়স কত। তো আমি সাথে সাথে কমিউনিকেশনের মতো আসলে তাদের সাথে উত্তরগুলা দিয়ে দিছি। তারপর আমি আমার উইকেন্ডে কি করি, আমি আজকে সকালে কি করেছি, তারপর ও আমি আমার leisure টাইম, আমি আমার যে অবসর সময়গুলোতে কি করি, তো এই বিস্তারিতগুলো সবকিছু আমি তাদেরকে বলে দিলাম। তো হঠাৎ করে ওরা বলল যে আপনার première partie terminée। তো আমি আমি আমার première part যখন শেষ হয়ে গেল, তো আমাকে তারা তো বলল deuxième partie, 2 নাম্বার যে পার্ট আছে এটা শুরু করার জন্য। তো 2 নাম্বার পার্টে আমাকে তারা যে ছয়টা যে ওয়ার্ড দিয়ে দিছিল, তো এগুলা দিয়ে আমি তাদের সাথে আসলে কমিউনিকেশন করি। তো প্রথম যে শব্দটা ছিল সেটা ছিল, আমি এখানে এই পেপারে আসলে লিখে নিয়ে এসেছিলাম। তো এই পেপারে লিখেছিলাম। তো এখান থেকে আমি যে ধরনের সেন্টেন্স বানিয়েছি এবং কি কি বলেছি সেই বিষয়ে আপনাদেরকে বলতেছি। তো আমি কিভাবে সেন্টেন্স বানালাম। তো প্রথমটা ছিল মাসি, আসলে তা আমার আমার কাছে যে কাগজ ছিল তারা একটাও নিয়ে নাই। তো আমার কাছে যে কাগজ ছিল এটা আসলে এখানে রাখছি। তারপর এখান থেকে আমি যে সেন্টেন্সগুলো আগে আমি লিখেছিলাম আসলে, যে সেন্টেন্সগুলো আমি লিখেছিলাম, তো এখান থেকে কি ধরনের সেন্টেন্স বানিয়েছি আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমটা ছিল মাসে। তো combien de fois par semaine vous allez au marché? আমি আবারও রিপিট করতেছি, combien de fois par semaine vous allez au marché? আপনি সপ্তাহে কতবার বাজারে যান, এর অর্থ হচ্ছে আপনি সপ্তাহে কতবার বাজারে যান। তো 2 নাম্বার যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ফামিল। তো আমি এখানে বলেছিলাম pouvez-vous expliquer votre famille? আমি আবারও রিপিট করতেছি, pouvez-vous expliquer votre famille? এর বাংলা হচ্ছে আপনি কি আপনার পরিবার সম্পর্কে বর্ণনা করবেন। তারপর 3 নাম্বার যেটা ওয়ার্ড ছিল সেটা হচ্ছে anniversaire। তো আমি এটা এভাবে বানিয়েছিলাম, quelle est la date de votre anniversaire? আমি আবারও রিপিট করতেছি, quelle est la date de votre anniversaire? আপনার জন্মদিন কবে। তারপর তারপর যেটা ছিল ভেলো। ভেলো মানে হচ্ছে সাইকেল। আমি সেন্টেন্সটি এভাবে বানিয়েছিলাম, est-ce que vous avez vélo? তো আমি আবারও রিপিট করতেছি, est-ce que vous avez vélo? মানে হচ্ছে আপনার কি সাইকেল আছে। তারপর যেটা ছিল অ্যানিমাল। অ্যানিমাল হচ্ছে প্রাণী, যেটা আমরা বাংলায় জানি প্রাণী। সো আমি সেন্টেন্সটা এভাবে বানিয়েছিলাম, quel genre d'animal aimez-vous? আমি আবারও রিপিট করতেছি, quel genre d'animal aimez-vous? অর্থাৎ আপনি কি ধরনের প্রাণী পছন্দ করেন। তারপর যেটা ছিল খাবাই, এটা অর্থ আপনারা সবাই জানেন, এটার অর্থ হচ্ছে কাজ। তো আমি যেভাবে সেন্টেন্সটা বানিয়েছিলাম, pouvez-vous expliquer qu'est-ce que ça votre travail? Pouvez-vous expliquer qu'est-ce que ça votre travail? আপনি কি বর্ণনা করতে পারবেন আপনার কাজ কি। তো এই ছিল আমার দুজিয়াম পার্টি। ডেলফে 2 নাম্বার পার্টটা ছিল এটা। এবং তারপর 3 নাম্বার যেটা ছিল, যে আমার একটা কিউ কার্ড দেওয়া ছিল যে আমাকে সেই কিউ কার্ডটা আসলে তো আর এখানে লেখা সম্ভব না। তো আমি এখানে কিছু আনসার লিখেছিলাম। এরই ভিত্তিতে অনেকদিন আগে তো পরীক্ষা দিয়ে দিয়েছি, তো পুরোপুরি আমি কোয়েশনটা ভুলে গেছি। তো আমি যতটুকু মনে করলাম যে আমাকে এরকমের কোয়েশন দেওয়া হয়েছিল, আগামীকালকে একটা ক্লাবে আমাকে ফুটবল খেলতে হবে এবং এই ফুটবলের জন্য আমাকে একটা ব্যাগ কিনতে হবে, একটা জুতো কিনতে হবে, একটা টি শার্ট কিনতে হবে এবং একটা প্যান্ট কিনতে হবে। তো আমি একটা দোকানে আছি এবং সেই দোকান থেকে আমি একজন দোকানদারের সাথে কথা বলতেছি আর কি। এভাবে ছিল। এখানে 4টা ছবি ছিল, একটা ব্যাগের ছিল যেটা হচ্ছে আমরা ফ্রেঞ্চ ভাষায় বলি সাক, এবং জুতা ছিল যেটাকে আমরা ফ্রেঞ্চ ভাষায় বলি সুসিউ, এবং টি শার্ট ছিল এবং একটা প্যান্ট। টি শার্টকে টি শার্টই বলা হয়, আর প্যান্টকে পন্তালো বলা হয়, আবার শর্টতালো শক্ত বলা হয়। তো এই ধরনের কোয়েশন আসলে পার্ট 3 করা হয়। সো পার্ট 3 আমাকে কোয়েশনে লেখা ছিল যে আমাকে স্পেস অর্থাৎ টাকায় আমাকে
পে করার জন্য। তো আমি আসলে যখন তাদের সাথে কমিউনিকেশন করি, তখন আমার সামনে আমি আসলে তখন এই কিউ কার্ডটা ফলো করে কথা বলতেছিলাম না, ফলো করে কথা বলতেছি, বাট আমি এই উপরে কি লেখা ছিল ওইটা আর পড়ি নাই আর কি। তো আমি তাদের সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে তারাও আমার সাথে একটা অভিনয় করা শুরু করছে আর কি। অভিনয়টা হচ্ছে খুব সুন্দরভাবে হাসি খুশি ভাবে শুরু করতেছে, আপনি কি ধরনের কালার কিনবেন, আপনি কি ধরনের শার্ট পছন্দ করেন, আপনি কি ধরনের জুতা পছন্দ করেন, ব্লু কালার, নোয়া কালার। তো আমি তাদের সাথেও অভিনয় করা শুরু করে দিলাম। Oui, bien sûr, je préfère noir, je préfère blue. সো এই ধরনের আমি আসলে অভিনয় করা শুরু করলাম খুবই সুন্দরভাবে। তো শেষে আমি যখন বললাম আমি কার্ডে পে করতে চাই, তো তারা বললেন কার্ড আসলে পসিবল না, আপনি স্পেসিফিক টাকায় আর কি পে করতে হবে। তো এখানে কিছু কাগজের টাকা ছিল, এই কাগজের টাকা দিয়ে আমি, তারা বলছিল প্রায় 50 টাকা কত ছিল, তো সাংকন কাত মেবি ওই রকমের ছিল। তো আমি আসলে তাদের কাগজ থেকে এটা অ্যাড করে, সবগুলা টাকা অ্যাড করে, যেমন 20 টাকার নোট ছিল, 10 টাকার নোট ছিল, তারপর 2 টাকা যে কয়েন আছে ওইগুলোও ছিল। তো ওইগুলা অ্যাড করে আমি তাদের কাছে দিয়ে দিতে সক্ষম হয়েছি, তারা যত বলেছিল অত আমি দিতে সক্ষম হয়েছি। তো শেষে আমি আসলে পরীক্ষা শেষ করে আমি বসেছিলাম, বসে যাওয়ার পর আমার যে এই কাগজটা ছিল আর 6টা যে ওয়ার্ড ছিল, ছোট 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 যে টুকরা ছিল কাগজের 6টা, ওইগুলো তারা নিয়ে নিছে। তারপর যে কোয়েশনটা ছিল ওটাও তারা নিয়ে নিছে। তারপর আমি বললাম যে এটা কি আমি নিতে পারি? তো উনি বলছেন, পরীক্ষক যিনি আসছিলেন, তো উনি বলছেন আমি নিতে পারি। আর সাইডে আরেকজন পরীক্ষক ছিলেন যিনি আসলে মার্কিং করতেছেন, আমার সব ধরনের মার্কিং করতেছেন, যেমন প্রনাউন্সিয়েশন, তারপর আমার সেন্টেন্স মেকিং বা টেন্স ঠিক আছে কিনা, তারপর কনজুগেশন ঠিক আছে কিনা, এই ধরনের বিষয়গুলো আসলে দেখা হয়। তারপর হচ্ছে আমি আসলে তাদেরকে আহ, বিদায় নিয়ে তারপর এখান থেকে চলে যাই। আসলে আপনি যদি ডেলফে এক্সামের স্পিকিং টেস্টে ভালো করতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে বইভিত্তিটা দূর করতে হবে, কারণ এ ধরনের বইভিত্তি আমার সামনেও ছিল যে আমি তাদের কথা বুঝবো কিনা। তারা খুব সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করতেছে সবকিছু, খুবই স্লোলি স্লোলি বলতেছে, যেমন dans cette partie de l'examen vous devez vous présenter, তারপর bienvenue bienvenue à votre épreuve de production orale du DELF A1। সো এই ধরনের বিভিন্ন ধরনের তারা সেন্টেন্স বলতেছে আমাকে, আমি আসলে সবকিছুই বুঝতেছি, তাদের কথাগুলো আমি বুঝতেছি। আপনি যে বুঝবেন না এরকম কিছু না, আপনি কথাগুলো তাদের বুঝবেন। আর আরেকটি ভিডিও আমি বানাচ্ছি যে আপনি ডেলফ এক্সামের একদম প্রথম পার্ট কে কি বলে, দ্বিতীয় পার্টকে কি বলে, তৃতীয় পার্টকে কি বলে, কি ধরনের কোয়েশন পারফেক্টলি আসলে কি ধরনের কোয়েশন আসতে পারে। আমাকে অনেকে বলেছে, আমি অনেককে বলেছিল এবং আমি অনেক ভিডিও দেখেছিলাম যে প্রমিয়া পাখতিতে মানে ন্যাশনালিটি সম্পর্কে, তারপর আপনার আহ, বাবার মা বাবা মার নাম, তারপর আপনার আপনি কবে ফ্রান্স এসেছেন, তো এই ধরনের বিভিন্ন কোয়েশন করা থাকে করে ওরা। কিন্তু আমি যখন গেলাম আমি অবাক হয়ে গেলাম যে এই ধরনের কোনো কিছু আমাকে তারা বলে নাই, আমার নামও তারা বলে নাই, যে আমার নাম কি, এই ধরনের কোয়েশনও তারা করে নাই। না, প্রথমে বলছে যে আমার পরীক্ষাটা শুরু করার আগে, তারা ডিরেকশন দেওয়ার আগে বলছে, জাস্ট আইডেন্টিটি করার জন্য তারা বলছে আমার নামটা কি, বাট আমার বয়স কত, আমার ন্যাশনালিটি কি, এই ধরনের কোনো কোয়েশন আমাকে তারা করে নাই। বাট আমাকে তারা বলছে dans cette partie de l'examen vous devez vous présenter। তো আমাকে বলছে যে আমি আমার নিজের সম্পর্কে বর্ণনা করার জন্য। তো আমি আসলে অনেক সময় এটা বর্ণনা করতে পেরেছি, আসলে 2 সময়ের বেশি ওরা সময় দেয় না। আপনি এমনভাবে বর্ণনা করবেন যে ওরা যখন বলবে যে আপনি থামেন, তখন আপনি থামবেন। সময় তারা না থামার কথা বলবো, তো সময় থেকে আমি প্রিফার করবো আপনি কথা বলে যান। তো তারা এক সময় আপনাকে থামাবে, তারা যদি থামাইতে বুঝতে পারলেন যে আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে, আপনি ঠিকমতো কথা বলতে পারতেছেন। আর আমি মনে করি যদি আপনি কথা বলতে পারেন, ওরা কথা বলতে দিবে। তো প্রায় 7 মিনিটের মতো এক্সামটা ছিল, সর্বোচ্চ 7 মিনিট রানে, 5 থেকে 7 মিনিট, তো 6-7 মিনিটের মতো আমার মনে হলো আমি দিয়েছি আর কি। পরীক্ষার হলে যখন যাবেন তখন কোন দিক যে টাইম চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। কনফিডেন্স রেখে আপনি এখানে যাবেন এবং আপনি মনে মনে বিশ্বাস করবেন যে আমি যেহেতু ফ্রান্স একটা দেশে এসেছি, যেহেতু আমার ফরাসি ভাষা না, মেইন আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমি এখানে এটা শিখতেছি। তো আমি যদি এটা নাও পারি, নাও বুঝি, তাহলে কোনো সমস্যা নেই, তাদেরকে আমি জিজ্ঞেস করতে পারবো। তারা খুবই ফ্রেন্ডলি, তারা আমাকে ডিরেকশন দিবে। আপনি যদি নাও পারেন, আপনাকে বেসিক সেন্টেন্স, আপনার ন্যাশনালিটি, আপনার নাম কি, এই ধরনের সেন্টেন্স দিয়ে ওরা চালিয়ে দিবে, যাতে আপনি কোনো রকম পাস করতে পারেন।
বাট আমি মনে করি এই ডেলফ A1 এক্সামে স্পিকিং টেস্টে ভালো নাম্বার পাওয়া খুব একটা ডিফিকাল্ট না। আর আপনি যদি খুবই দুর্বল হন তাহলে আপনি বেসিক সেন্টেন্সগুলো শিখেন, শেখার পর আপনি জান যে আপনি যে বুঝবেন না, আপনার যে কনফিডেন্স নেই এরকম মনে করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্রেঞ্চ ভাষা আমার সাথে শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি আমার ভিডিও ফ্রেঞ্চ লার্নিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার ভিডিও যদি পেতে চান তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন, গিয়ে দেখবেন এখানে ইজি ফ্রেঞ্চ উইথ ফয়জুর, এখানে যাওয়ার পর আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যত ভিডিও আছে সবগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।